কেউ ধরেছে। আরমিন তা বুঝতে পেয়ে চোখ খুলে তাকায়। আরমিন চোখ খুলে সামনে রোহানকে দেখতে পায়। সে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের চোখে চোখ বিদ্ধ। একে অপরে তাকিয়ে দেখতে থাকে, যেন একে অপরের চোখের মাঝে হারিয়ে যাচ্ছে। কারো জন্য চোখের পলক পড়ছে না। পদ্মরূপা এদিকে আসছিল। হঠাৎ সামনে এই দৃশ্য দেখে পদ্মরূপা ঠায় দাঁড়িয়ে পড়ে আর অবাক হয়ে তাকিয়ে থাকে তাদের দিকে। পদ্মরূপার পিছু পিছু জাভিয়েনও আসে। পদ্মরূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো সোনা, এখানে দাঁড়িয়ে আছো কেন? কিন্তু পদ্মরূপার কোনো নড়চড় নয়। জাভিয়ান পদ্মরূপার দৃষ্টি অনুসরণ করে তাকায় আর সামনে এই দৃশ্য দেখতে পায়। জাভিয়ান মুচকি এসে পদ্মরূপার হাত ধরে এগিয়ে যায় সেদিকে। কারো পায়ের শব্দ পেয়ে দুজনে হুঁশ ফিরে আসে। তাকিয়ে দেখে জাভিয়ান আর পদ্মরূপা আসছে। দুজনের থেকে ছিটকে দূরে সরে যায়। বেচারা রোহান লজ্জায় শেষ। তার স্যার দেখে ফেলেছে এই অবস্থায়। ইস, কি লজ্জা, কি লজ্জা। জাভিয়ান রোহানকে এসে বলে, কি ব্যাপার রোহান, এভাবে লজ্জা পাচ্ছিস কেন? রোহান আমতা আমতা করে বলে, না মানে, ইয়ে স্যার, আমি গেলাম। এই বলে রোহান চলে যায়। পদ্মরূপা জোরে হেসে দেয় রোহানের এই অবস্থা থেকে। আর আরমিনও মুচকি আসে। তারপর তিনজনে নেমে আসে। রোহান ড্রাইভিং সিটে বসে আছে। আরমিন গিয়ে তার পাশে বসে আর ওরা দুইজন পিছনের সিটে। রোহান আর চোখে তাকায় একবার আরমিনের দিকে, তারপর গাড়ি স্টার্ট দেয়। জাভিয়ান পদ্মর পর কোমর চেপে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। ঘাড়ে ঠোঁট ছোঁয়। পদ্মরূপায় কেঁপে ওঠে। তা দেখে জাভিয়ান হাসে। আর একটু নিজের সাথে মিশিয়ে পদ্মরূপার কানের কাছে ফিস ফিস করে বলে ওঠে, মারিগোল্ড, মন চায় তোমার মাঝে হারিয়ে যাই। পদ্মরূপার কানে জাভিয়ানের গরম নিঃশ্বাস পড়ছে। এতে পদ্মরূপার সর্বাঙ্গ ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। দ্রুত গতিতে হৃৎস্পন্দন চলছে। আর যতবার জাভিয়ানকে ডাকে ম্যারিগোল্ড বলে, তার মনে শিহরণ বোঝে। পদ্মরূপা আটকে আটকে বলে ওঠে, দেখুন, আমাকে এখন ছাড়ুন প্লিজ, ওরা দেখলে কি ভাববে বলুন তো? জাভিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে ওঠে, তুমি আমার বউ। যখন তখন তোমার কাছে আসবো, তোমায় ভালোবাসবো। তাতে কি কি ভাববে, কে কি বলবে, ডোন্ট কেয়ার। এইটুকু বলে টুকুস করে একটা চুমু খেয়ে নেয় পদ্মর উপর ঠোঁটে। পদ্মর উপর লজ্জা পেয়ে যায় ভীষণ। জাভিয়ান হাসে তার লজ্জাবতীকে দেখে। জাভিয়ান মনে মনে বলে, এ তোমার অনুমতি ছাড়া তোমাকে গভীরভাবে স্পর্শ করব না। তবে যখন তখন তোমায় এভাবে জ্বালাবো শোনা, তোমার লজ্জামাখা মুখটা দেখার জন্য হলো। এই ভেবে পদ্মরূপাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। আর পদ্মরূপা নিজেকে ছাড়ানোর জন্য জাভিয়ানের বুকে ধাক্কা দিচ্ছে। আরমিন সামনের আয়নায় জাভিয়ান আর পদ্মরূপার এমন খুনসুটি দেখে মনে মনে হাসে আর বলে, যাক, আমার পদ্মের জীবনে অবশেষে ভালোবাসা হয়ে কেউ এলো, যে নাকি আমার পদ্মকে ভীষণ ভালোবাসে। আমি তো আমার পদ্মের জীবনে এমন একজনকেই চেয়েছিলাম। আল্লাহ, তুমি আমার পদ্মকে সবসময় হাসি খুশি রেখো। সুলতান ভিলার কাছে এসে গাড়ি থামায়। রোহান আর আমরিন গাড়ি থেকে নেমে যায়। জাভিয়ান নেমে পদ্মরূপার হাত ধরে নামে। পদ্মরূপার হাত ধরেই বাড়ির ভিতর ঢুকে। আরমিন আর পদ্মরূপা বাড়ির দৃশ্য দেখে হাঁ করে তাকিয়ে থাকে। কি সুন্দর দেখতে! পদ্মরূপা এর আগে এত সুন্দর রাজপ্রাসাদ, এর মতো বাড়ি কখনো দেখেনি। তার মনে হচ্ছে কোনো এক রাজ্যে সে ঢুকে পড়ছে। আরমিনেরও একই অবস্থা। সেও বাড়িটা দেখতে দেখতে যাচ্ছিল। হঠাৎ রোহান এসে আরমিনকে ডাকে, এই যে ম্যাডাম, একটু দেখে শুনে তো হাঁটুন, নয়তো আবার পড়ে যাবেন। সব সময় তো আর আমি থাকবো না ধরার জন্য, তাই না? এই বলে রোহান সোজা চলে যায়। আর আরমিন রোহানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আর জাভিয়ান পদ্মরূপাকে বলে, এই যে আমার রানী, এই রাজ্য শুধু আপনার, এই রাজ্যের রানী শুধু আপনি। আপনার রাজ্যে আপনাকে স্বাগতম রানী সাহেবা। আর আমি আপনার রাজ্যের এক অধম প্রজা রানী সাহেবা। জাভিয়ানকে এভাবে বলতে দেখে পদ্মরূপা ফিক করে হেসে দেয়। পদ্মরূপাকে হাসতে দেখে, রানী সাহেবা, আপনার হাসিতে আমার গলার ফাঁসি পড়তে রাজি। এবার চলুন রানী সাহেবা। এই বলে পদ্মরূপাকে নিয়ে ভিতরে ঢুকে পড়ে। জাবিয়ানের দাদিমা ড্রয়িং রুমে বসেছিল। জাবিয়ান গিয়ে দাদিকে জড়িয়ে ধরে আর বলে, দাদিমা, আমার আদরের নাতবউ নিয়ে এসে গেলাম। উনি জাবিয়ানকে দূরে সরিয়ে দিলে বলে, তুই দূরে যা ছোড়া, আগে আমার দাদু ভাইকে দেখি। এই বলে উনি পদ্মরূপার সামনে গিয়ে দাঁড়ায়। পদ্মরূপকে দেখে তিনি আপন মনে বলে ওঠে, মাশাআল্লাহ, এ তো পরী দেখছি। পদ্মরূপা নুয়ে সালাম করতে গেলে তিনি পদ্মরূপাকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে বলে,
পদ্মরূপা বলে, কেমন আছো দাদুমণি? দাদি হেসে বলে, তোকে পেয়ে একদম ভালো হয়ে গেছি রে পরি। তোকে আমি পরি বলে ডাকবো কেমন? পদ্মরূপা হেসে বলে, তোমার যা মন চায় তাই বলে ডেকো দাদি। জাভিয়ান দেখছে তাদের দূর থেকে, আর ঠোঁটে তৃপ্তির হাসি। আরমিনের সাথে পরিচয় করিয়ে দেয় জাভিয়ান। সবাই একসাথে আড্ডা দেয়। পদ্মরূপা দাদির সাথে একদম মিশে গেছে এইটুকু সময়ের মধ্যে। দাদিও পদ্মরূপাকে চোখে হারায়। বিকেলের দিকে খাওয়া দাওয়া করে আরমিন চলে যায়। জাভিয়ানের সাথে রোহানকে পাঠায় আরমিনকে পৌঁছে দেওয়ার জন্য। রাতে জাভিয়ান শুয়ে আছে বিছানায়। পদ্মরূপা এসে পাশে শুতে জাভিয়ান টেনে পদ্মরূপাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। কানের লতিতে চুমু খেয়ে বলে, আগামীকাল তোমার মামার বাসায় যাব সোনা। তোমার মামাকে ফোন দিয়ে বলছে একবার তাদের ওখানে ঘুরে আসতে। আমি বলছি যাব কাল। পদ্মরূপা খুশি হয়ে বলে, সত্যি? যতই হোক, তাদের ওখানে তো পদ্মরূপা থেকেছে এতদিন। আর সবচেয়ে বড় কথা, মামা তাকে খুব ভালোবাসে। তাই ওই মানুষটাকে দেখার জন্য হলো ওখানে যাবার জন্য মনটা একটু আঁকুবুকি করছিল। যাবি না বলে পদ্মরূপা ভীষণ খুশি হয়। যাবেন বলে শোনা, তারপর মনে মনে বলে, তাদের সাথে তো অনেক হিসাব নিকাশ বাকি সোনা। আমার মেরিগোল্ডকে কষ্ট দেওয়ার শাস্তি তো তাদের ভোগ করতে হবে। এই বলে রহস্যময় হাসি ফুটিয়ে তুলে উঠে ঠোঁটে। পরদিন পদ্মরূপা উঠে জাভিয়ানকে উঠিয়ে নামাজে পাঠায় আর নিজের রুমে নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে নিচে চলে যায় নাস্তা বানাতে। একটু পরে জাভিয়ানের দাদি নিচে নেমে আসে। পদ্মরূপাকে রান্নাঘরে দেখে বলে, টেকি রে পড়ি, তুই রান্নাঘরে কি করছিস? দাদিভাই দেখলে রাগারাগি করবি। পদ্মরূপা হেসে বলে, তোমার নাতিকে আমি সামলে নেব দাদি জান, রান্না করতে আমার ভালোই লাগে। এছাড়া কোনো কাজ নেই, কি করব বলো? দাদি মুচকে এসে বলে, যাক, অবশেষে আম্মা তার নাতির জীবনে আলোকিত করে কেউ আসলো যে তার নাতিকে সামলাতে পারবে, আগলে রাখতে পারবে। এতেই তিনি অনেক খুশি। দাদি জাভিয়ান কোথায় পদ্মরূপাকে জিজ্ঞাসা করতে যাবে, তখনই মেন দরজা দিলে জাভিয়ানকে ঢুকতে দেখে হা হয়ে যায়। কারণ জাভিয়ানের পরনে সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি দেখে বোঝা যাচ্ছে নামাজে গিয়েছিল। দাদির চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। তবে আল্লাহর হেদায়ত করলো, তার উছিলা হিসেবে পাঠালো পদ্মরূপাকে। তিনি কৃতজ্ঞতার চোখে তাকায় পদ্মরূপার দিকে। পদ্মরূপা বুঝতে পারে দাদির চাহিনি, সে বিনিময়ে মুচকি হাসে। জাবিয়ান এসে দাদিকে জড়িয়ে ধরে আর দাদিও নাতিকে জড়িয়ে ধরে। রোহানে গিয়েছিল সাথে, সেও এসে পাশে বসে। তখনই পদ্মরূপা দাদি এই রোহানের জন্য চা আর জাভিয়ানের জন্য কফি নিয়ে আসে। পদ্মরূপা এসে এসব নিয়ে আসতে দেখে বলে ওঠে, তুমি এসব আনছো কেন? সার্ভেন্ট নেই? আর তোমাকে বলেছিলাম না রান্নাঘরে যাবে না, তবুও কেন গেলে? পদ্মরূপা শান্ত ভঙ্গিতে বলে, দেখুন, আমার এভাবে বসে থাকতে ভালো লাগে না। আর রান্না, এটা তো আর বড় কি, আমার রান্না করে অভ্যাস আছে। আমি এটুকুন করতে চাই, আপনি এই নিয়ে আর কিছু বলবেন না। দাদি ভাবতে হয়তো এখন আর জাভিয়ান রেগে যাবে, কিন্তু দাদিকে অবাক করে দিয়ে জাভিয়ান আর কিছুই বলে না। চুপচাপ কফির কাপ নিয়ে খেতে থাকে। পদ্মরূপা আবারও রান্নাঘরে চলে যায়। পদ্মরূপা রান্নার শেষে রুমে যায়, ফ্রেশ হতে হবে। শরীরটা ঘামে একাকার হয়ে গেছে। পদ্মরূপা রুমে ঢুকতে যাবেন, এক টানে পদ্মরূপাকে নিজের কাছে টেনে নেয়। ঘাড়ে মুখ ডুবে বলে ওঠে, এই মহারানী, শুধু কাজ করলে হবে? এই অধম প্রজার দিকে তো একটু নজর দাও। পদ্মরূপা বলে ওঠে, কি হয়েছে আপনার? এই তো একটু সময় তো রান্নাঘরে ছিলাম, এতেই আপনার এত অস্থিরতা? জাবিয়ান গভীরভাবে পদ্মরূপার ঘাড়ে ঠোঁট ছোঁয়। পদ্মরূপা কেঁপে ওঠে। জাবিয়ান পদ্মরূপার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলে, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, কি করব বলো? তোমার কাছে একটু সময় হলো আমার কাছে অনেক সময় মনে হয়েছে। নিজেকে কেমন শূন্য শূন্য লাগছিল তোমায় ছাড়া। এখন থেকে আমিও রান্নাঘরে থাকবো, তোমার সাথে সাথে মনে থাকে যেন। পদ্মরূপা চোখ বন্ধ করে নেয়। দুফোঁটা পানি গড়িয়ে পড়ে চোখ থেকে। এই দুঃখের অশ্রু নয়, এটা সুখের অশ্রু। এতটা ভালোবাসা লোকটা, সুখ যে তার কপালে লেখা ছিল সে কখনো ভাবতে পারেনি। পদ্মরূপা এবার জাভিয়ানকে বলে ওঠে, এই যে মিস্টার, এবার তো ছাড়ুন, আপনি তো খুব পচা দেখছি। ঘামে আপনার শরীর যাতা অবস্থা, আর আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরে রেখেছেন। জাভিয়ান এবার পদ্মরূপার সামনের দিকে ঘুরিয়ে বলে ওঠে, একদম ছিছি বলবে না। তোমার শরীরের ঘ্রাণ ক্ষণে ক্ষণে আমায় মাতাল করে তোলে। বারংবার আমি হারিয়ে যাই তোমার ছি বলছো। পদ্মরূপা বলে, পচা বেটা ছাড়েন, আমি গিয়ে ফ্রেশ হবো। জাভিয়ান কপাল কুঁচকে এই কপালে চুমু এঁকে দিয়ে পদ্মরূপাকে ছেড়ে দেয়। পদ্মরূপা ওয়াশরুমে চলে গিয়ে যায় ফ্রেশ হতে। আর জাভিয়ান তার ল্যাপটপ নিয়ে বিছানায় বসে।
খাওয়া পর্বে সেরে রুমে আসে। অফিসে জরুরি কাজ থাকায় জাবিয়ান আজ অফিসে যাবে তাই রেডি হচ্ছে। পদ্মরূপা বিছানায় এক কোণে বসে পা দুলাচ্ছে। হঠাৎ জাবিয়ান পদ্মরূপার কাছে এসে নিচে বসে পড়ে। পদ্মরূপা ভুরু কুঁচকে তাকিয়ে বলে, টাইটা বেঁধে দাও। পদ্মরূপা হেসে টাই বেঁধে দেয়। এবার জাবিয়ান নিজের কপালটা এগিয়ে দিয়ে বলে, এবার চুমু দাও। পদ্মরূপা লজ্জায় মাথা নুয়ে নেয়। জাবিয়ান বলে, দাও না লক্ষ্মী বউ, নয়তো আমি অফিসে যাব না। পদ্মরূপা বাধ্য হয়ে জাবিয়ানের চোখে নিজের হাত দিয়ে ঢেকে দিয়ে কপালে চুমু দেয়। জাভিয়ান খুশিতে জড়িয়ে ধরে পদ্মরূপাকে। আচমকা পদ্মরূপার ঠোঁটে ঠোঁট চেপে ধরে। পদ্মরূপা আবেশে চোখ বন্ধ করে নেয়। মিনিট পাঁচেক পর ছেড়ে দেয়। তারপর কপালে ছোট্ট একটা চুমু দিয়ে নাকে নাক ঘষে বলে ওঠে, অফিস থেকে এসে তোমাকে মামার বাসায় নিয়ে যাব। আর সাবধানে থেকো, আমি কিন্তু একটু পর পর ফোন করব। ফোনটা কাছেই রেখো। জাভিয়ান পদ্মরূপাকে একটা ফোন কিনে দিছে, যদিও পদ্মরূপা না করেছিল, কিন্তু জাভিয়ান শুনেনি। জাভিয়ান চলে যায়। পদ্মরূপা একা থেকে কি করবে, তাই সে দাদির কাছে চলে যায়। দাদির সাথে সময় কাটাবে। দুপুর 2টায় জাভিয়ান এসে পড়ে। এই এতটুকু সময়ের মাঝে যে কতগুলো ফোন দিয়েছে তার হিসাব নেই। পদ্মরূপা জাভিয়ান এমন পাগলামি দেখে শুধু হেসেছে। এখন আবার এত তাড়াতাড়ি চলে এসেছে। পদ্মরূপা দুপুরে রান্না শেষ করে টেবিলে রাখছিল। জাভিয়ান আসতে রুমে চলে যায়। জাভিয়ান পদ্মকে দেখে জড়িয়ে ধরে বলে, বউ খুব মিস করছি তোমায়। মন চেয়েছিল ছুটে আসতে তোমার কাছে। পদ্মরূপা বলে, ফোন তো কথা বলেছেন একটু পর পর। পদ্মরূপাকে বলে, ফোনে কথা বলে কি তোমাকে তো এইভাবে কাছে পাইনি শোনা। পদ্মরূপা বলে, হয়েছে, এবার ফ্রেশ হয়ে আসুন। খাবেন না? জাভিয়ান দুষ্টু এসে বলে, আমার তো অন্য কিছু খেতে চাই, মন চাইছে শোনাবো। পদ্মরূপা বলে, কি খাবেন বলেন, আমি রান্না করে দেবো। জাভিয়ান বলে, রান্না করতে হবে না, সেটা আমার সামনে আছে। পদ্মরূপা কিছু বলতে যাবে তার আগে জাভিয়ান তার ঠোঁট দিয়ে জাভিয়ানের ঠোঁট চেপে ধরে। পদ্মরূপা চোখ বড় বড় হয়ে যায়। কিছুক্ষণ পর জাভিয়ান পদ্মরূপাকে ছেড়ে দিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। আর পদ্মর উপর আহাম্মকের মতো চেয়ে থাকে জাবিয়ানে যাওয়ার দিকে। জাবিয়ান বেরিয়ে এলে দুজনে মিলে নিচে চলে যায়। দাদি সহ সবাই খাবার খেয়ে নেয়। সন্ধ্যার পর তারা রওনা হয় পদ্মরূপার মামার বাসার উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট লাগবে ওই বাসায় যেতে, পদ্মরূপার মামার বাসায়। পদ্মরূপার মামি বিরক্ত নিয়ে রান্না বান্না করছে। পদ্মরূপা এখানে আসবে এতে তিনি মোটেও খুশি নন। আপদ বিদে হয়েছে, এখন আবার এখানে আসবে কেন? যত সব ঝামেলা। পদ্মরূপার মামি শুধু শুনছে পদ্মরূপার বিয়ে হয়েছে, তবে কার সাথে হয়েছে, ছেলে দেখতে কেমন, কি করে, এসব তিনি জানেন না, আর জানার ইচ্ছেও নেই। আর যখন শুনল পদ্মরূপা আসবে তার স্বামীকে নিয়ে, না করতে চেয়েছিল, কিন্তু পদ্মরূপার মামার কারণে আর কোনো কথা বলতে পারেনি। তখন থেকে মুখটাকে গম্ভীর করে রেখেছে আর বিরক্তির সহিত কাজ করছে। যেমনই হোক, জামাই আসবে বলে কথা, কিছু তো রান্না করতে হবে। আফিয়া ড্রয়িং রুমের সোফায় বসে আছে, তার মুখে বিরক্তির ছাপ। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আফিয়া বিরক্তি নিয়ে দরজা খুলতে চায়। দরজা খুলে জাভিয়ানকে দেখতে পেয়ে আফিয়ার চোখ বড় বড় হয়ে যায়। জাভিয়ান ভোরেস এখানে, তার বিশ্বাস হচ্ছে না। সে জাভিয়ানের দিকে তাকিয়ে আছে, চোখের পলক ফেলছে না। পাশে যে পদ্মরূপা দাঁড়িয়ে আছে এতে তার কোনো খেয়াল নেই। পদ্মরূপার মামা নিচে নেমেছিল। মেয়েকে এভাবে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যায়। দরজার সামনে পদ্মরূপা জাভেনকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠেন, আরে তোমরা এসেছো, ভিতরে এসো বাবা। পদ্মরূপা আফিয়াকে সাইড কেটে এসে মামাকে জড়িয়ে ধরে আর বলে, কেমন আছো মামা? তিনি পদ্মরূপার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠেন, এই তো ভালো আছি, তুই কেমন আছিস মা? পদ্মরূপা হেসে বলে, খুব ভালো আছি মামা। জাভিয়ান এসে কুশল বিনিময় করে ড্রয়িং রুমে। কথার আওয়াজ পেয়ে পদ্মরূপার মামি ড্রয়িং রুমে আসে। আর পদ্মরূপার দিকে তাকিয়ে তিনি হা হয়ে যান। পদ্মরূপার পরনে দামি শাড়ি, গলায় ভারী কাজের একখানা সোনার চকার, খাঁটি সোনার উপর সূক্ষ্ম নকশায় বসানো ঝকঝকে হিরে আর পান্নার হার। আলো পড়ার কারণে হারটা যেন আরও ঝিলমিল করে চকচক করেছে। কানে লম্বা ঝুমকো, যাতে তার সৌন্দর্য আরও মোহনীয় করে তুলছে। কপালে ঠিক মাঝখানে ছোট্ট একটা টিপের মতো বসানো নথ, যা তার মুখাবয়বকে এনে দিচ্ছে রাজকীয় অভিজাত্য। হাত ভর্তি চিকন ও মোটা সোনার চুড়ির সমাহার, কিছুতে খোদাই করা ফুলের নকশা, কিছুতে আবার বসানো ছোট ছোট পাথর। আঙুলে ঝলমল করছে একখানা হীরের আংটি, আর পায়ে ছিল রূপোর নূপুর। সব মিলিয়ে পদ্মরূপের সৌন্দর্য আর আভিজাত্যকে আরও উজ্জ্বল করে তুলছে। পদ্মরূপের মামি যেন বেহুশ হবার উপক্রম, সাথে হিংসায় জ্বলে যাচ্ছে। এত সুখে আছে এই মেয়ে। পদ্মরূপার মামি এখন পদ্মরূপার মামার উপর খেপে গেছে। তার মেয়েকে রেখে এই এতিম মেয়েটাকে বিয়ে দিয়ে দিল। এত বড়
লোক পাত্রের কাছে। আজ যদি পদ্মরূপার জায়গায় তার মেয়ে আফিয়ে থাকতো, তার মেয়েটা এতে সুখে থাকতো। পদ্মরূপা মামি মনে মনে বলে ওঠেন, তোকে আমি সুখে হতে দেব না পদ্ম, তোর সব সুখ কেড়ে নেব। জাবিন পদ্মরূপার মামির দিকে তাকায়, বুঝতে পারে এই মহিলা পদ্মরূপার মামি। বুঝতে পেরে মনে মনে বলে ওঠে, রেডি থাকেন মামি শ্বশুরি, আপনার পতনের দিন শুরু হয়ে গেল। আমার পদ্মকে কষ্ট দেওয়ার শাস্তি আপনাকে হাড়ে হাড়ে বোঝাবো, ডাইনি মহিলা। জাভিয়ান পদ্মরূপার মামির দিকে তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম মামি শাশুড়ি, ভালো আছেন? এতে যেন তিনি আনন্দে আটখানা হয়ে যান। তিনি জবাবে বললেন, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বারকাতু, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? রোহান বিড়বিড় করে বলে, আরে বা, এত লম্বা আর এত ভদ্রভাবে সালামের জবাব দিলেন যে? জাবিন মুচকে এসে বলে, জি মামি, ভালো আছি, এখন আরও বেশি ভালো থাকবো। পদ্মর মামি বলে, যাও বাবা, ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার পরিবেশন করছি। জাবিন বলে, না, এক্ষুনি না, সবেমাত্র এলাম, একটু পরে মামি। পদ্মর মামি জাবিনের ব্যবহারে খুব খুশি হয়। পদ্মরূপাকে গিয়ে তার মামি জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, কেমন আছো মামি? উনি মনে মনে ক্ষেপে থাকলো, সবার সামনে তা প্রকাশ করলেন না। বললেন, ভালো আছি, তুই কেমন আছিস পদ্ম? হুম, ভালো আছি। এবার পদ্মর মামা বলে, যা মা, জামাইকে নিয়ে রুমে যা, একটু ফ্রেশ হয়ে রেস্ট নে। পদ্ম মাথা নাড়িয়ে জাবিনকে নিয়ে উপরে যায়, আর রোহানকে গেস্ট রুমে দেখিয়ে দিয়ে সেও সেখানে ফ্রেশ হতে চলে যায়। জাবিন পদ্মরূপার রুমে ঢুকে চারিদিকে তাকিয়ে দেখে অবাক হয়। পুরাতন একটা খাট আর পুরাতন একটা আলমারি ছাড়া রুমে তেমন কিছু নেই। জাবিন মনে মনে বলে, আমার কলিজা এত কষ্ট করছে, ভাবতেই কষ্ট লাগছে। ভেবো না আমার মহারানী, তোমাকে আমি সর্বোচ্চ সুখে রাখবো, কখনো কোনো কষ্ট তোমাকে করতে দেব না, কোনো আঘাত কখনো তোমায় লাগতে দেব না, আমি সর্বক্ষণ তোমার ঢাল হয়ে থাকবো আমার পাখি। পদ্মরূপা নিজে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়, আকাশপানে তাকিয়ে মনে মনে বলে, মা বাবা তোমরা দেখেছো তো, আজ ভীষণ খুশি। তোমরা জানো বাবা মা, উনি আমাকে খুব ভালোবাসেন। তোমরা হয়তো তোমার মেয়ের সুখ দেখে খুশি। দোয়া করো বাবা মা, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত ওনার ভালোবাসার চাদরে জড়িয়ে থাকতে পারি। আজ আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমার একটাই আফসোস, আজ যদি তোমরা আমার পাশে থাকতে তাহলে জীবনটা আরও পরিপূর্ণ হলো। চ্যাবিন পিছন থেকে এসে পদ্মরূপাকে জড়িয়ে ধরে। পদ্মরূপার ঠোঁটে চমকে ওঠে, তবে পরক্ষণে তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। এটা তার পাগল প্রেমিক পুরুষের। জাভিয়ান পদ্মের গাড়ে নাক ঘষে বলে, কি ভাবছো আমার মহারানী? পদ্ম বলে, কিছু না মহারাজা। জাভিয়ান হেসে আরও গভীরভাবে মিশিয়ে নেয় নিজের সাথে। এদিকে আফিয়া পুরোটা সময় শুধু জাভিয়ানের দিকে তাকিয়েছিল। সামনাসামনি এই প্রথম জাভিয়ানকে দেখছে, এর আগে টিভি চ্যানেলে দেখেছে। জাভিয়ানকে সামনাসামনি দেখে আর নিজেকে সামলাতে পারছে না। তার আর শত্রুর বর হিসেবে তো মানতেই পারছে না, হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। আফিয়া রান্নাঘরে তার মায়ের কাছে যায় আর বলে, মা, আমি জাভিয়ানকে চাই, যে কোনোভাবে হলেও আমি জাভিয়ানকে চাই, যদি আর পদ্মকে সরাতে হয় তবে আমি তাই করব মা। পদ্মর মামি বলে, এসব নিয়ে তোর ভাবতে হবে না, এর ব্যবস্থা আমি করব। কিভাবে তার স্বামীকে নিয়ে সুখে তাকে তা আমি হাড়ে হাড়ে বুঝাবো। আর তুই চিন্তা করিস না, জাভিয়ানের বউ তুই হবি। তখনই জাবিয়ান পিছন থেকে বলে ওঠে, কে কার বউ হবে মামি শাশুড়ি? হঠাৎ জাবিয়ানকে এখানে দেখে, আর জাবিয়ানের কথা আফিয়া আর তার মা চমকে যায়। জাবিয়ান এখানে কি করছে? তিনি আমতা আমতা করে বলে ওঠেন, কিছু না বাবা, ওই তো আফিয়াকে বলেছিলাম বিয়ের বয়স হয়েছে তো মেয়েকে তো বিয়ে দিতে হবে, তাই আর কি। জাবিয়ান বল, ও, তাহলে জামাই দেখবো নাকি? আচ্ছা, কেমন জামাই লাগবে, টাগলা বুড়ো নাকি কাকা নাকি? জামিনের কথা ওরা দুজন ভ্যাবাচ্যাকে খেয়ে যায়। পদ্মর মামি কথা ঘোরানোর জন্য বলে, বাবা তুমি এখানে এসেছো, কোনো প্রয়োজন বলো? জাবিয়ান বলে, হ্যাঁ মামি শ্বশুর প্রয়োজন, আমার মহারানীর জন্য একটু চা বানাতে এলাম, মাথা ধরছে, চা খেলে হয়তো কমে যাবে। আফিয়া বুঝতে পারে মহারানী কাকে বলছে, তাই সে মুখ বাঁকিয়ে বলে ওঠে, কেমন মেয়ে, নিজের বরকে দিয়ে কাজ করাচ্ছে? জাবিয়ান হেসে বলে, তার রাজ্যের এক তুচ্ছ প্রজা আমি, তার কাজে লাগতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমার মহারানীর জন্য আমার এই প্রাণটাই নির্দ্বিধায় দিয়ে দিতে পারি, আর কাজ তো সামান্য ব্যাপার। আফিয়ার জন্য আর সহ্য হচ্ছে না, মন চাইছে এখনই পদ্মকে খুন করতে। জাবিন আবারও বলে ওঠে, আর আমার মহারানীর ক্ষতি যে করতে চাইবে তাকে এমন শাস্তি দেব যে বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলবে। জাবিনের এমন কথায় মা মেয়ে দুজনে ভয় পেয়ে যায়। পদ্মর মামি ভাবে, জাবিয়ান আমাদের কথা শুনে নেই তো, আবার না হলে এমন কথা বলছে কেন?
পদ্মর মামি বলে, বাবা তুমি পদ্মর কাছে যাও, আমি চা করে আফিয়াকে দিয়ে পাঠিয়ে দিব। জাবিয়ান বলে, না মামি, শাশুড়ি আজকাল কাউকে বিশ্বাস নেই, আপনি বরং আপনার কাজ করুন, আমায় বলে দিন কোথায় কি রাখা আছে, আমি বানিয়ে এনেছি। পদ্মর মামি আর কিছু বলে না, জিনিসগুলো দেখিয়ে দেয়। জাবিয়ান চা বানাতে শুরু করে। আফিয়া দাঁড়িয়ে দেখছে আর আগে ফুসছে। জাবিয়ান 2 কাপ চা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়েতে যাবে, কিন্তু কিছু একটা মনে করে জাবিয়ান চায়ের কাপ দুটো পদ্মের মামির দিকে এগিয়ে দিয়ে বলে, মামি শ্বশুর একটা কাজ করুন তো, আপনি বরং সার্ভেন্টের কাজটা করুন, এটা আমার মহারানীকে দিয়ে আসুন। ভেতরে ভেতরে রেগে গেল, কিছু না বলে ট্রেটা হাতে নিয়ে যায়, কিন্তু জাবিয়ান ইচ্ছে করে গরম চা পদ্মর মামির হাতে ফেলে দেয়। গরম চা হাতে পড়ে পদ্মর মামি হালকা চিৎকার করে ওঠেন, সাথে সাথে হাতটা লাল হয়ে যায়। জাবিয়ান বাঁকা এসে বলে ওঠে, আপনি তো কোনো কাজের দেখছি না মামি শাশুড়ি, সামান্য ট্রেটা ধরতে পারে না। ওকে আমার কাছে দিন, আমি আমার মহারানীর জন্য নিয়ে যাচ্ছি। এই বলে বাকি 1 কাপ চা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। আর ভিলেন হাসি দিয়ে বলে ওঠে, এইভাবে আমার মেরিগোল্ডের উপর অত্যাচারের শোধ তুলব আমি। আফিয়া মায়ের হাতের অবস্থা দেখে আঁতকে উঠে দৌড়ে ফ্রিজ থেকে বরফ এনে মায়ের হাতে দিতে থাকে। পদ্মার মামি বুঝতে পারে জাভিয়ান এটা ইচ্ছে করে করেছে, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। চলবে শুধু তোমায় চেয়েছি পর্ব 4, পুরো গল্প প্লেলিস্টে।